আমি শফিকুল, আমার সুন্দরী বিবাহিতা খালাতো বোন। 1 মাসের জন্য আমাদের বাড়িতে থাকতে এসেছিল। কারণ ওই সময় আমার আব্বা ও মা উমরা হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারপর আমার আব্বা আম্মা যখন হজের জন্য বেরিয়ে পড়ছিল, তারপর সেদিন রাতে বাসায় আমি একাই ছিলাম। তারপর অর্ধেক রাতে মনে হলো কেউ যেন আমার পাশে শুয়ে আছে, আমাকে শোয়ার চেষ্টা করছে। তারপর অনেক বেশি ঘাবড়ে গিয়ে চোখ খুলতেই দেখি আমার খালাতো বোন তো আমার চাদরের ভিতরে শুয়েছিল। আমাকে বলল, আমি খালাতো ভাই আমার, তুই আমার কষ্ট জানিস না? জামাইবাবু আমায় তেমন একটা সময় দিতে পারে না। কি বলবো, দুঃখের কথা, আমি অনেক কষ্টে আছি। তুই আজ আমার একটা কথা রাখবি ভাই। আমি খালাতো বোনের থেকে অনেক ছোট ছিলাম। আমি তার কথা বুঝতে পারছিলাম না। খালাতো বোন পাগলের মতো বলতে লাগল, ভাই আমি একটিবার তোমার সঙ্গে নিজের। ওই কথা বলে আমার খালাতো বোন যখন আমার সাথে এমন করল, আমি তখন চোখে ঝাপসা দেখতে শুরু করেছিলাম। আবার অনেক খুশি লাগছিল। কিন্তু আমি তখন বেহুশ হয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। যে কেউ আমার জায়গায় থাকলে জ্ঞান হারিয়ে ফেলত। তার উপর আমার আবার খালাতো বোন, সে দেখতে অনেক সুন্দরী ছিল। তারপর আমার যখন জ্ঞান ফিরে আসে, তখন আমিও সুযোগ পেয়ে আমার খালাতো বোনকে। আসলে আমার আব্বা মা যখন ওমরা হয়তো যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ওই সময় আমি বাড়িতে একা থাকব, এটা ভেবে আমার ছোট খালাতো বোন ও জামাইবাবুকে আমাদের বাড়িতে ডেকেছিল। আমার খালা ও তাদের সঙ্গে এসেছিল। আসলে ওই সময় কিন্তু আমার জামাইবাবু বলেছিল, আমার খালাতো বোন সফলাকে নাকি এখানকার সব থেকে বড় ডাক্তারের কাছে চিকিৎসা করানোর জন্য অ্যাপার্টমেন্ট নিয়েছে। তাই সে এই বাহানায় আমার বাসা থেকে চিকিৎসা করাবে এবং আমার খাওয়া দাওয়াও খেয়াল রাখবে। যেহেতু আমি বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান ছিলাম, আমার নিজের বোন বা দিদি থাকলে হয়তো আর কাউকে ডাকতে হতো না। তাও এমন নয় যে আমি কিছুই রান্নাবান্না করতে বা কোনো কাজ করতে পারতাম না। আমি মোটামুটি রান্নাবান্না করতে জানতাম। কিন্তু আব্বা আম্মা ভেবেছিল আমার খালাতো বোন ও খালা আমাদের বাড়িতে এসে থাকলে আমার একাকিত্বটা কাটবে। কোনো কিছুর জন্য খুব বেশি কষ্ট করতে হবে না। ওই সময় আমার কলেজের 3rd ইয়ারে পড়াশোনা চলছিল এবং আমি কিন্তু ভীষণ তরুণ ও সুপুরুষ ছিলাম। আমার শরীর স্বাস্থ্য দেখে কেউ বলতো না যে আমার এতটা কম বয়স। কারণ ছোটবেলা থেকেই আমার শরীরের ক্রোধ অনেক বেশি ছিল। আমি দেখতে ভীষণ সুন্দর ছিলাম। এদিকে আমার আব্বা মায়ের হজে যাওয়ার আগের দিন আমার ছোট খালা ও তার মেয়ে শাপলা এবং জামাইবাবু, তারা 3 জনে এসে হাজির হয়েছিল। আমার খালার সাথে বছরে একবার হলেও দেখা সাক্ষাৎ হতো, কারণ ছোট খালা বছরে একবার হলেও আমাদের বাড়িতে আসত 2-4 দিন থাকার জন্য। কিন্তু আমার খালাতো বোনের সাথে প্রায় 4 বছর পর দেখা হয়েছিল, কারণ শাপলা আপুর বিয়ের পর সেদিন আমাদের বাড়িতে প্রথম এসেছিল। তার সৌন্দর্য দেখে আমি তার দিকেই তাকিয়ে থেকে গিয়েছিলাম। বিয়ের আগে আমার খালাতো বোন আমাদের বাড়িতে আসত এবং থেকে যেত, কিন্তু বিয়ের 4 বছর পর আমি তাকে সেদিন দেখেছিলাম। আমরা খালাতো বোন শাপলার যখন বিয়ে হয়ে যায়, তারপরে আমাদের বাড়িতে আসার সেরকমভাবে সুযোগ পাইনি। এবং আমার খালাতো বোন শাপলা বয়সে আমার থেকে প্রায় 7 বছরের বড় ছিল। আমার ছোট খালার সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। তাই আব্বা মা হজে যাবে, এটা শুনে আমার ছোট খালা আমার সাথে থাকতে রাজি হয়। সেদিন রাতে আমার আব্বা আম্মু যাওয়ার আগের দিন রাতে আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম ছোট খালার সঙ্গে, শাপলা আপু এবং তোমার বাবু কি 1 মাস থাকবে? মা তখন হেসে আমাকে বলেছিল যে, না, জামাইবাবু শাপলাকে আমাদের বাসায় রেখে যাবেন এবং শাপলা আপু ও খালা নাকি আমাদের বাসায় থাকবে। আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম যে, শাপলা আপু নিজের সংসার ছেড়ে আমাদের বাসায় 1 মাস থাকলে জামাইবাবু ও শ্বশুরবাড়ি লোকজনের কোনো আপত্তি হবে না তো? মা তখন আমাকে বলেছিল যে, শাপলা আপু চিকিৎসার জন্য অনেক দিন এখানে থাকবে এবং এই চিকিৎসাতে 1 মাস সময় লাগে। তারপর আমি এই ব্যাপারে আর বেশি কথা বলিনি। পরের দিন সকালবেলা আমার আব্বা আম্মা হজের জন্য বেরিয়ে পড়ছিল আমার আব্বামা চলে যাওয়ার পর। কিন্তু আমার খালাতো আপু, আমার খালা এবং জামাইবাবুর সঙ্গে আমার খুব ভালো সময় কেটেছিল। তারপর জামাইবাবু আমাদের বাড়িতে 2 দিন থাকার পরে নিজের বাড়ির জন্য রওনা দিয়েছিল। আমার জামাইবাবু যখন আমাদের বাসা থেকে চলে গিয়েছিল, তারপরে সেদিন আমি আমার খালা শাপলা আপু মিলে যখন একসাথে রাতের খাবার খাচ্ছিলাম, আমি শাপলা আপুর সঙ্গে অনেক ঠাট্টা করেছিলাম।
বলেছিলাম, শাপলা আপু তুমি এত সুন্দরী, কিন্তু তোমার বর ততটাই কুচিত দেখতে। আমার কথা শোনো মাত্রই জানি না কেন আমার খালাতো বোন রাগ করে। খাবার ছেড়ে টেবিল থেকে উঠে ঘরের ভিতরে চলে যায়। আমি তখন খালার মুখের দিকে তাকিয়েছিলাম এবং ভীষণ লজ্জা পেয়েছিলাম এবং বুঝতে পেরেছিলাম যে আমি হয়তো একটু বেশি ঠাট্টা করে ফেলেছি। খালে তখন আমাকে বলছিল আসলে পয়সাওয়ালা দেখে নাকি শাপলা আপুর বিয়ে জামাইবাবুর সঙ্গে দিয়েছে। কিন্তু শাপলা আপুর আমার জামাই বাবুকে পছন্দ ছিল না, কারণ সে খুব কালো ও উচিত ছিল। দেখেই আমি ওই সময় বুঝতে পেরেছিলাম যে আমি আমার খালাতো বোনের সঙ্গে ঠাট্টা করে তাকে কষ্ট দিয়েছি। তাই রাতে খাওয়া দাওয়ার পরে আমি তার ঘরে গিয়েছিলাম তাকে সরি বলতে। তারপর সেদিন রাতে আমি যখন তার রুমে যাই, তখন দেখি আমার খালাতো বোন ঘরের লাইটটা বন্ধ করে মন খারাপ করে বিছানায় একদিকে চুপচাপ বসেছিল। এবং আমি যখন ঢুকে লাইট অন করে তার পাশে গিয়ে বসি এবং তাকে নরম সুরে সরি বলি, তখন সে নিজের আবেগ ধরে রাখতে না পেরে হঠাৎ করে কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে নিজের মনের কথাগুলো বলতে শুরু করে। আমি তো আপন মনে করে মাথায় হাত বুলিয়ে অনেক স্নেহ দিয়ে বলেছিলাম, আপু তুমি এই নিয়ে এত মন খারাপ করো না। মানুষের চেহারাটাই সব কিছু নয়। চেহারার সৌন্দর্য থেকে মনের সৌন্দর্য কিন্তু অনেক বেশি মূল্যবান ও কার্যকরী। পরের দিন সকালবেলা হঠাৎ করে আমার খালুর ফোন আসে এবং আমার খালুর সঙ্গে যখন আমার খালা ফোনে কথা বলে, তারপরে সে অনেক বেশি কাঁদতে শুরু করে এবং নিজের জামাকাপড় গোছাতে থেকে শুরু করে। তারপর খালাকে জিজ্ঞেস করতে জানতে পারি যে খালু নাকি সিঁড়ি থেকে পড়ে গিয়ে অনেক ব্যথা পেয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই কথাটা শুনে আমার খালার এতিম বাধ্য হয়ে নিজের বাসা রওনা দিয়েছিল। না হলে তো আমাদের মাঝে একটি কথা হয়েছিল যে যতদিন আমার বাবা মা পাশে ফিরে না আসে ততদিন ছোট খালা আমার সাথে থাকবে। কিন্তু সেদিন বাধ্য হয়ে খালাকে বাড়ি ফিরে যেতে হয়েছিল এবং আমার খালাতো বোন শাপলা নিজের চিকিৎসার জন্য আমাদের বাড়িতে ছিল। আমার খালা চলে যাওয়ার পরে আমি ও আমার খালাতো বোন আমাদের বাসায় একাই ছিলাম। এদিকে আমার আব্বা মায়ের সঙ্গে কিন্তু প্রত্যেক দিন ফোনে কথা হতো। কিন্তু যখন থেকে আমার খালা বাড়ি চলে গিয়েছিল, তারপর থেকে আমার আপুর হাফ ভাব একেবারে পাল্টে যায়। সে প্রত্যেক দিন নতুন জামা কাপড় পরে আমাকে জিজ্ঞেস করত যে তাকে দেখতে কেমন লাগে। আমাকে সে যখন তখন আমাকে অনেক এবং আমি তাকে আপন মনে করে কিছু বলতে পারতাম না। আমি যখন কলেজ থেকে বাড়ি ফিরে আসতাম, তখন সে আমার পছন্দের খাবারগুলো তৈরি করে রাখত এবং আমাকে অনেক যত্ন সহকারে খেতে দিত। আমি কিন্তু তখনও তার মতিগতি বুঝতে পারিনি। তারপর সেদিন রাত্রিবেলা যখন অনেক বৃষ্টি হচ্ছিল ও বাজ পড়েছিল, ওই সময় আমি নিজের ঘরে লাইটটা বন্ধ করে বিছানায় শুয়ে কানে হেডফোন দিয়ে গান শুনছিলাম। কিছুক্ষণ পরে মনে হলো কেউ যেন আমাকে কিছু করার চেষ্টা করছে। তারপর আমি যখন তাড়াতাড়ি এখান থেকে হেডফোন খুলে দিয়ে মোবাইলে লাইটটা অন করতেই দেখি আমার খালাতো বোন তো কেঁদে কেঁদে অস্থির হয়ে পড়েছে। আমি তখন তাড়াতাড়ি ঘরের লাইনটা অন করে আপুর চোখের জল মুছে জিজ্ঞেস করলাম, আপু তুমি এভাবে কাঁদছ কেন? সে তখন আমার পাশে এসে আমাকে বলল, শফিকুল আমি একা ওই ঘরে ঘুমাতে পারছি না, আমার ভীষণ ভয় লাগছে। হয় তুমি এ ঘরে আমার সঙ্গে ঘুমাও আর না হয় আমাকে এই ঘরে ঘুমাতে দাও, কারণ আমার ভীষণ ভয় লাগছে। তার কথা শুনে তো আমি তখন বাধ্য হয়ে তাকে আমার বিছানায় ঘুমোতে দিয়েছিলাম এবং আমি নিজের সোফাতে গিয়ে শুয়ে পড়েছিলাম। প্রথমে তো আমি এসব কিছুই বুঝতে পারিনি, কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছিলাম যে আমার খালাতো বোনের দৃষ্টিতে আমার দিকে অনেক বেশি সংকীর্ণ হয়ে যাচ্ছিল। এদিকে সে তো দিন দিন আমার সঙ্গে এমন ব্যবহার করতে শুরু করেছিল যে মনে হচ্ছিল যেন আমি তার নতুন বর। তেমন কি সে এমন সাজগোজ করে আসত যাতে আমি তাকে কিছু বলি। আমাকে জিজ্ঞেস করত যে তাকে ওইরকম ছোট ড্রেসে কেমন দেখাচ্ছে। সেদিন আমি না পেরে আমার খালাতো বোনকে বলেছিলাম যে আমার সামনে এসব ড্রেস পরার কি আছে। আমার খালাতো বোন তখন বলেছিল যেহেতু অনেক বেশি গরম পড়েছে তাই নাকি সে গরম থেকে বাঁচার জন্য এই ধরনের ছোট জমা করেছে। এদিকে প্রতিদিন রাত হতেই সে কোনো না কোনো বাহানা দিয়ে আমার বিছানায় ঘুমোতে চলে আসত এবং সে যখনই আমার পিছনে ঘুমাত সেদিন রাতে আমার সারা রাত ঘুম হতো না। তখন আমাকে সেদিন সারা রাত এদিক ওদিক করেই কাটত এবং এতদিনে আমি তো এটা বুঝতে পেরেছিলাম যে আমার খালাতো বোন আমার কাছে আসার চেষ্টা করেছিল, কিন্তু সে কেন আমার সঙ্গে এরকম করেছিল আমি সেটা বুঝতে পারিনি।
আমার খালাতো বোনের এরকম মতিগতি বুঝতে পেরে আমি কিন্তু নিজেকে তার থেকে গুটিয়ে রাখতে চেষ্টা করেছিলাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিলাম ৭-৮ দিন হয়ে যাওয়ার পরেও কিন্তু সে একদিনও চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যায়নি। সেদিন আমি তাকে না পেরে জিজ্ঞেস করেছিলাম যে সে এখনও পর্যন্ত একদিনও ডাক্তারের কাছে কেন যায়নি। সে তখন আমার চোখে চোখ রেখে একটাই উত্তর দিয়েছিল যে তার নাকি ডাক্তারের নয়, তার নাকি ভালোবাসার প্রয়োজন। তারপর আমার খালাতো বোন অনেক চেষ্টা করেছিল আমাকে তার সৌন্দর্যের জালে ফাঁসানোর, কিন্তু আমি সবকিছু বুঝতে পেরে নিজেকে তার থেকে গুছিয়ে রেখেছিলাম। কিন্তু সেদিন আমার খালাতো বোন সব সীমা অতিক্রম করে দিয়েছিল। যখন সে দেখে যে তার কোনোরকম চাল করেনি, তখন সেদিন দুপুরে আমি যখন যে ঘরে ছিলাম তখন সে নিজের বাথরুম থেকে অনেক জোরে জোরে চিৎকার করে বলছিল, শফিকুল, আমাকে তাড়াতাড়ি বাঁচাও, এখানে শর্ট সার্কিট হয়ে গেছে। আর চিৎকারে আওয়াজ শুনে আমি যখন ভয় পেয়ে তাড়াতাড়ি ওই ঘরের ভিতরে ঢুকে তার দিকে তাকাই, তখন তার দিকে তাকাতে আমার চোখ দুটো কপাল উঠে গেল। কারণ সে বাথরুমের ভিতরে এমন অবস্থায় ছিল যে তাকে ওই অবস্থায় দেখা আমার ঠিক হয়নি। তুমি এসব কি করছ? কেন তুমি আমার সঙ্গে এরকম করছ? এরকম অবস্থায় তোমার আমার সামনে আসতে একবার লজ্জা করল না? আর এখানে তো কোনো শর্ট সার্কিট হয়নি, তাহলে তুমি কেন মিথ্যা কথা বললে? তার মানে তুমি এটাই চাইছিলে যাতে আমি তোমাকে এই অবস্থা দেখি, এবং তুমি যেটা চাইছ তোমার মনোবাসনা পূরণ করি। যখন থেকে খালারা আমার বাড়ি থেকে গেছে, তারপর থেকে তুমি আমার সঙ্গে বাজে ব্যবহার শুরু করেছ। তুমি আমার থেকে কি চাইছ? তারপর আমার খালাতো বোন যে অবস্থায় ছিল সেই অবস্থায় বলল, শুধু একবার তোমাকে চাই, দয়া করে আমার পূরণ কর। আমি তখন আমার খালাতো বোনকে হুমকি দিয়ে বললাম, তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি কিন্তু এসব কথা সব আমার মা বাবাকে ফোন করে বলে দিব। আমি কিন্তু এতদিন চুপ করেছিলাম, তার মানে এই নয় যে আমি তোমার এই অসভ্যতা দেখেও এখনো চুপ করে থাকব। প্রিয় বন্ধুরা, গল্পের পরবর্তী অংশ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর গল্প যদি আপনার কাছে ভালো থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।